আপনার হাজব্যান্ডও দেশে থাকে না বাহিরে, তাহলে আমাদের দুইজনের জন্যই খুব ভালো। তখন আমার অনেক আনন্দ লাগতেছে যে অনেকদিন পরে হাজব্যান্ড নাই, তো ভালো কিছু হবে হয়তোবা। অত কিছু মাথার ভিতরে আসতেছে না। ভয় লাগতেছিল না আপনার যে এটা যদি আমার হাজবেন্ড জেনে ফেলে, পাড়া প্রতিবেশী বুঝে ফেলে? না, ওরকম ভয় লাগতেছিল, কারণ আমার হাজব্যান্ড তো দেশে আসে না, আর আমাকে সে অগাধ বিশ্বাস করে। রেজি হয়ে গেছি, মানে আমার হাজব্যান্ড নাই, চল গেছে, আমার ভালো লাগতেছে না। তাকে আমি এত কিছু বলতেছি যে তুমি দেশে আসো, সে তো একবার হলেও দেশে আসতে পারতো। টাকাটা তো ঠিক আছে, 2 মাস 1 মাস এসে থেকে যেতেই পারে ওয়াইফের কাছে, কিন্তু তার আমার প্রতি কোনো গুরুত্ব কেয়ার পাচ্ছি না। সে শুধু টাকাই দিচ্ছে, টাকা দিয়ে তো সুখ হয় না। আমি তো একটা মানুষ, আমার তো কিছু দরকার আছে। ঘুরতে মন চায়, শপিংয়ে যেতে মন চায়, কিছু খেতে মন চায়, কত কিছু মন চায়। তো সেই জিনিসটা তো আমার হাজব্যান্ড বুঝতেছে না। সে মাস গেলেই লাখ লাখ টাকা পাঠাই দিচ্ছে, শেষ তার দায়িত্ব, কিন্তু এটা তো স্বামীর দায়িত্ব না। আমি বাসা বোর হচ্ছি, তো অনলাইনে তো অনেক শপিং করি। তো হঠাৎ করে সামনে শপিং দেখতে দেখতে হঠাৎ করে একটা নাইট ড্রেস আসছে, তো ওখান থেকে অর্ডার করলাম। অর্ডার কনফার্ম করার পরে ওখানে অফিস থেকে ফোন দিল যে আপনার ডেলিভারিটা 3 দিন পরে পাবেন। তো ডেলিভারি বয় আসলো দিতে। তো ডেলিভারি বয়কে দেখে আমার অনেক ভালো লাগলো, মানে অনেক সুন্দর, হ্যান্ডসাম। তো আমার তো হাজব্যান্ড থাকে না কাছে, তো একটা মানে যে কোনো একটা ভালো ছেলে ভালো লাগতেই পারে মানুষকে, স্বাভাবিক। তো ওনার ডেলিভারি আমি 4-5 দিন আমি অফিস থেকে বলে দিছি যে না, ওই ছেলেটাকে আমাকে ডেলিভারি দিয়ে যায়। তো বললো কেন ম্যাম? আমি বলছি তার ব্যবহারটা ভিপটা খুব ভালো লাগে। হঠাৎ করে তো একটা মানুষকে কিছু বলা যায় না। 4 দিন 5 দিন 6 দিন গেছে, তো একদিন ডেলিভারি দিতে আসছে, তো ওনাকে আমি রুমে ডাকছি। ডাকার পরে বলছি কি ভাই আপনি বসেন, আপনার জন্য 1 কাপ কফি বানাই আনি আমি। তো পরে আমি কফি বানাইতে গেলাম, সে বললো না ম্যাডাম আমার দেরি হয়ে যাবে, অন্য জায়গায় ডেলিভারি দিতে হবে। তো আমি বললাম কোনো সমস্যা নেই, 5 মিনিটের ব্যাপার, একটা কফি বানাইতে এত বেশি সময় লাগবে না। তখন আমার মনে হালকা হালকা একটু শয়তানি যে না, একে যেভাবে হোক আমার ফাঁদে ফেলাবো, আমি এর সাথে সম্পর্ক করবো, কারণ আমার হাজব্যান্ড তো দেশে থাকে না। তো আমারও তো কিছু দরকার আছে, বা আমারও তো পছন্দ অপছন্দ বলে কোনো কিছু আছে। আমি তো তাকে বিয়ে করতে যাচ্ছি না, তার সাথে সংসার করতে যাচ্ছি না। আমার যতটুকু দরকার তার থেকে আমি ততটুকু পাইলেই হয়েছে। আমার হাজব্যান্ড নাই দেশে, তখন তো আগুনের কাছে গেলে মম তো এমনিই গলে যাবে, তো স্বাভাবিক। তো সেখানে আমি একটা ছেলের সাথে বসে কন্টিনিউ গল্প করতেছি, তার পিছনে খরচ করতেছি, তার সাথে তো আমার সম্পর্কটা হবেই স্বাভাবিক। এটা তো কোনো কিছু শুধু আমার ক্ষেত্রে না, এটা আর 5টা মেয়ের ক্ষেত্রে হলেও এটাই হবে। আমি বললাম যে তোমার চাকরির বেতন কয় টাকা? না 20,000 30,000। আরে তোমাকে আমি পার ডে 20,000 টাকা করে দেবো, তুমি আমাকে সময় দিলে। আমার কিছু ভিডিও সে ধারণ করে রাখছিল, তো আমি টের পাইনি। আপনার বাসায়? আমার বাসায় এসে আমার ভিডিও ধারণ করছে, আমি টের পাইনি। আমি মোবাইলটা অন করে দেখি কি আমার ভিডিও নেগেটিভ, সব কিছু কী করছি না করছি ওর সাথে সব পাই টু পাই দেখাচ্ছে, প্রথম থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট সব। এই ভিডিও তো আমার মোবাইল থেকে চুরি করে আমার হাজব্যান্ডের নাম্বারও নিয়েছে, মোবাইলের লক তো জানে। কারণ এতটাই ভালোবাসি, আমার কোথায় কি আছে, কোথায় কি করি, কোথায় কি পড়ি, সব কিছু ডিপেন্ডই ওকে আমি বলে দিছি। ওই সুযোগটাই কাজে লাগায়, ওই নাম্বারগুলো ও সংগ্রহ করছে। তুই যদি আমাকে এই অ্যামাউন্টে টাকা না দিস, তাহলে এই ভিডিওটা তোর বরের কাছে চলে যাবে, হয় টাকা দিবি আর নাই এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আমি ছেড়ে দেবো। বিবাহিতা মেয়েদেরকে কেউ ভালোবাসে না, তাদের শরীর ছাড়া কোনো কিছু ভালোবাসবে না। কারণ আমরা বিবাহিতা, হাজারে একটা ছেলে মানুষ বলে যে না আমি বিবাহিতা মেয়েকে বিয়ে করব, কিন্তু দিন শেষে সেই ছেলেটাও অবিবাহিতা মেয়েকে খুঁজবে, অল্প বয়সে মেয়েকে খুঁজবে। আমি আর চেহারা যতই সুন্দর হোক না কেন, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার দুনিয়াতে কোনো দাম থাকে না। আপনি হাজবেন্ডের হোম, তার বাসায় রইছেন, মানে তার টাকা খাচ্ছেন, তার ওইখানে আসেন, আর একটা ছেলের নিজে ট্রাপ ফেলতে গিয়ে আপনি উল্টা পড়ে গেলেন। আমি ভুল করছি, লোভে পড়ছিলাম, লোভে পড়ে শান্তি চাইতে যায়, মানে এমন শান্তি পাইছি, সংসারও হারাইছি, মা বাবাও হারাইছি, সম্মানও হারাইছি, সব কিছুই হারাইছি। আমার সংসারও নাই, আমার মা বাবাও নাই, আমার ফ্যামিলিও নাই। আজকে আমি কোথা থেকে কোথায় চলে আসছি শুধু লোভের কারণে, একটু শান্তির জন্য। ও মাই গড। তো সে বললো কি যে আমি যে এত কষ্ট করতেছি তার কি মূল্য দিলে তুমি? রাত নাই দিন নাই, প্রবাসের জীবন তুমি বোঝো কত কষ্ট। একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায়, আর একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায় না। রাতকে দিন, দিনকে রাত করে আমি তোমার রক্ত পানি করে তোমার টাকা পাঠাইছি, সেই টাকাতে তুমি আর এক ছেলের সাথে ফুর্তি করছো। তোমাকে নিয়ে কি সংসার করা যাবে? তুমি তো সংসার করার মেয়ে না। তখন আমি তার পাও জড়ায় ধরে ছিলাম তো রাজরানী, আজকে হয়ে গেছি আমি ফকির, আমার নিজের দোষে। আসলে এই ভিডিওটা যারা দেখতেছে ভাই এবং বোন, আমাকে কেউ ভুল বুঝেন না, কারণ
এটা শিক্ষণীয় একটা ভিডিও। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, হাত জোর করে বলতেছি যে যাদের স্বামী প্রবাসে থাকে অন্তত আপনারা এই পরকীয়াতে যুক্ত হয়েন না, এই কাজটা করেন না। অন্তত আজকে না আসুক কালকে আসবে, কালকে না আসুক পরশু আসবে, আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ বলছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। নিজের চাহিদার জন্য, নিজের শরীরের জন্য এই সম্মানটা, এই দেহটা বিলিয়ে দিয়েন না, কারণ সে আপনাকে ভালোবাসে না। সে খাদ্য ক্ষণিকের জন্য, চাহিদার জন্য আপনার লাইফে আসছে, আপনাকে ধ্বংস করতে, আপনাকে ভালোবাসতে আসে নাই। তাই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, কেউ আমার মতো ভুল করেন না, আমার মতো অন্যায় করেন না। আমরা চাই এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের ঊর্ধ্বে যারা তারা দেখেন, যারা বিদেশে থাকেন কিংবা যাদের ঘর সংসার আছে বা করতে চাচ্ছেন তারা দেখেন। কারণ এই ভিডিওতে এমন কিছু জিনিস আছে যেটা ফিনান্সিয়ালি অ্যান্ড ফ্যামিলিতে খুব ডিফারেন্ট টাইপের প্রভাব বিস্তার হয়তো করতে পারে। সো আপনাদের কাছে অনুরোধ করবো শুধুমাত্র 18+ যারা আছেন তারাই দেখবেন। আপনি খুব সাহস করে নিজেকে আড়ালে না রেখে আমাদের সামনে কথা বলছেন আপা, এই জন্য থ্যাংক ইউ। আপনার গল্পটা একদম শুরু থেকে বলেন, আপনার বিবাহ যখন হলো তখন। আমি বিবাহিত, আমার বর ফ্রান্সে থাকে। কত সাল, মানে কত বছর বয়স আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে 15 বছরে। 15, মানে একটু আগে বিয়ে হয়? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তো তখন থেকে বিয়ের 6 মাস পরে আর কি আমাকে রেখে আমার হাজবেন্ড ফ্রান্সে চলে যায়। ওকে। তো প্রায় ওই সময় সম্পর্ক কেমন ছিল আপনার জামার সাথে? মোটামুটি ভালো ছিল। তখন তো আমি ছোট ছিলাম, অত কিছু বুঝি না, মানে ভালোবাসাটা কি, হাজবেন্ডের প্রতি কেয়ারটা কি, অত কিছু বুঝি না। কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক সাপোর্ট করে। মানে একদম, মানে আমি তো তখন ছোট বাচ্চাই। তো সেখান থেকে তার থেকে আমার বন্ডিংটা খুব ভালো। আমি তাকে যা বলতাম সে সেটাই শুনতো। শুধু সে বলছে যে আমি বাইরে থাকি, তোমার যখন যেটা দরকার শুধু তুমি আমাকে একবার বলবা, আমি তোমাকে সেটা হাজির করে দেবো। সেটা যদি আকাশের চাঁদও হয় তবু আমি দেওয়ার চেষ্টা করবো, তাতে কোনো সমস্যা নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন আমার হাজবেন্ড আমার সাথে থাকার পরে 6 মাস পরে বাইরে চলে গেল। যাওয়ার পরে প্রায় 4-5 বছর হয়ে গেছে সে দেশে আসে না। হাজবেন্ড ওইখানে কি করতেন? ওইখানে জব করতো। আচ্ছা, জব করতো। তো আমি তো টাকা পয়সা পাঠাতো কেমন? হ্যাঁ, মোটামুটি অনেক টাকা পয়সা পাঠাতো, 1 লাখ প্লাস। 1 লাখের বেশি? 1 লাখের বেশি। ব্যাংকের মাধ্যমে? হ্যাঁ, ব্যাংকে সব টাকাগুলো আমার অ্যাকাউন্টেই পাঠাতো, তার বাবা মার অ্যাকাউন্টে পাঠাতো না, সবকিছুই আমার কাছে পাঠাতো। মানে ওই টাকা পয়সাগুলো সঞ্চয় আপনি করতেন? জি জি, সবকিছু সেভিংস আপনার কাছে ছিল? সবকিছু সেভিংস, সবকিছু অ্যাকাউন্ট, যদি কোনো খরচ, বাড়তি ফ্যামিলির খরচ, যাবতীয় যা সবকিছু সে আমাকে বিশ্বাস করে সবকিছু আমাকে উপর ডিপেন্ড করে। ইনভেস্টমেন্টটাও তো আপনিই করতেন? হ্যাঁ, সবকিছু আমার উপরে। বাহ। তারপরে সেখান থেকে চলে গেছে তো 5 বছর। তো হাজবেন্ডকে বলি তুমি দেশে কি আসবা না, আমার তো দরকার হয় তোমাকে, কারণ 6 মাসে রেখে চলে গেছো, তুমি আমার সাথে ঘুরবো, তোমার সাথে ফেরবো, থাকবো, শোবো, কত স্মৃতি। তো হাজবেন্ড বলছে আসবো, কিছু টাকা গোছাই, তোমার যখন যেটা লাগতেছে তুমি তো সেটা পাচ্ছ। তখন আমি বললাম যে সব কিছুই পাচ্ছি, কিন্তু আমার যে চাহিদাটা সেটা তো আমি পাচ্ছি না, সেটাও তো আমার দরকার। তো হাজবেন্ড বললো কি যে সবই ঠিক আছে, একটু কষ্ট করো, কষ্ট করলে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তো সেখান থেকে আমি অনেক কিছু অনলাইনে কিনি, মার্কেটে যেয়ে কিনি। আমি বাসা বোর হচ্ছি, তো অনলাইনে তো অনেক শপিং করি। তো হঠাৎ করে সামনে শপিং দেখতে দেখতে হঠাৎ করে একটা নাইট ড্রেস আসছে, ওটা পছন্দ হয়েছে, ওটা কিনে হাজবেন্ডকে দেখাবো পরে। তো ওইটা আর কি যেভাবে ভিডিও কলে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে হাজবেন্ড ওয়াইফরা যেভাবে থাকে দেখে, তো ওখান থেকে অর্ডার করলাম। অর্ডার কনফার্ম করার পরে ওখানে অফিস থেকে ফোন দিল যে আপনার ডেলিভারিটা 3 দিন পরে পাবেন। তো ডেলিভারি বয় আসলো দিতে। তো ডেলিভারি বয়কে দেখে আমার অনেক ভালো লাগলো, মানে অনেক সুন্দর, হ্যান্ডসাম। তো আমার তো হাজব্যান্ড থাকে না কাছে, তো একটা মানে যে কোনো একটা ভালো ছেলে ভালো লাগতেই পারে মানুষকে, স্বাভাবিক। তো ওনার ডেলিভারি আমি 4-5 দিন আমি অফিস থেকে বলে দিছি যে না ওই ছেলেটাকে আমাকে ডেলিভারি দিয়ে যায়। তো বললো কেন ম্যাম? আমি বলছি তার ব্যবহারটা ভিপটা খুব ভালো লাগে। হঠাৎ করে তো একটা মানুষের কিছু বলা যায় না। 4 দিন 5 দিন 6 দিন গেছে, তো একদিন ডেলিভারি দিতে আসছে, তো ওনাকে আমি রুমে ডাকছি। সেকেন্ড টাইম আরেকটা অর্ডার করছি? হ্যাঁ, সেকেন্ড টাইম আরেকটা অর্ডার করছি। তো ওনাকে আমি রুমে ডাকছি, টাকার পরে বলছি কি ভাই আপনি বসেন, আপনার জন্য 1 কাপ কফি বানাই আনি আমি। তো পরে আমি কফি বানাইতে গেলাম, সে বললো না ম্যাডাম আমার দেরি হয়ে যাবে, অন্য জায়গায় ডেলিভারি দিতে হবে। তো আমি বললাম কোনো সমস্যা নেই, 5 মিনিটের ব্যাপার, একটা কফি বানাইতে এত বেশি সময় লাগবে না। তখন আমার মনে হালকা হালকা একটু শয়তানি যে না, একে যেভাবে হোক আমার ফাঁদে ফেলাবো, বা আমি এর সাথে সম্পর্ক করবো, কারণ আমার হাজব্যান্ড তো দেশে থাকে না, তো আমারও তো কিছু দরকার আছে, বা আমারও তো পছন্দ অপছন্দ বলে কোনো কিছু আছে। আমি তো তাকে বিয়ে করতে যাচ্ছি না, তার সাথে সংসার করতে যাচ্ছি না। আমার যতটুকু দরকার তার থেকে আমি ততটুকু পাইলেই হয়েছে।
পরে হাজব্যান্ড তো আর জানবে না এগুলো, কিন্তু তখন আমাকে শয়তানে ধরছে, এটা তো করা ঠিক না। তারপরেও আমি কফি দিলাম, কফি খাইলো, গল্প টল্প করলাম তার সাথে, হাসাহাসি করার পরে উনি চলে গেল। তখন আমার মনের মধ্যে একটা চিন্তা যে এই ছেলের সাথে আমি কীভাবে রিলেশন করব। তখন হাজব্যান্ড ফোন দিয়েছে, হাজব্যান্ডের সাথে কথা বলতেছি, ভালো মন্দ সব কিছু মিলাই জেলাই। পরে হঠাৎ করে ছেলেকে ফোন দিয়ে বললাম কি যে দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই। তা বললো যে কি কথা ম্যাডাম বলেন। আমি চাই ম্যাডাম বলবা না, আপু বলবা, আমার নাম আছে না, নাম ধরে বলবা। তা বলছে আচ্ছা ঠিক আছে, আমার না তোমাকে খুব ভাল লাগছে। আপনি ডিরেক্ট বললেন? হ্যাঁ, আমি ডিরেক্ট বললাম যে আমার না তোমাকে খুব ভাল লাগছে। তো ওই ছেলেটা অনেকক্ষণ থমকে ধরে বসে থেকে বললো কি যে সত্যি কথা বলতে কি আপু, আপনাকেও আমার খুব ভালো লাগছে, আপনি এত কিউট, এত সুন্দর, আপনার হাজব্যান্ডও দেশে থাকে না বাহিরে, তাহলে আমাদের দুইজনের জন্যই খুব ভালো। তখন আমার অনেক আনন্দ লাগতেছে যে অনেকদিন পরে হাজব্যান্ড নাই, তো ভালো কিছু হবে হয়তো বা। অত কিছু মাথার ভিতরে আসতেছে না। ভয় লাগতেছিল না আপনার যে এটা যদি আমার হাজবেন্ড জেনে ফেলে, পাড়া প্রতিবেশী বুঝে ফেলে? না, ওরকম ভয় লাগতেছিল, কারণ আমার হাজব্যান্ড তো দেশে আসে না, আর আমাকে সে অগাধ বিশ্বাস করে, আমি তার বিশ্বাসটা তো ভাঙবো না। কিন্তু আমার মনে তো অন্য কিছু চলতেছে, যে টাকা পয়সা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, এর ভিতরে আমারও তো দরকার আছে। তাকে আমি দেশে আসতে বলি, সে তো দেশে আসে না, তাহলে তো আমারও তো কোনো কিছু দরকার আছে, টাইম পাস করার দরকার আছে, তার সাথে ঘোরার দরকার আছে, আমারও তো মন চায়। আমি তো মানুষটা বেশিটা বড় না। ওই ছেলেটাকে আপনি ফোন করতেছেন, সে কি জিনিসগুলো স্বাভাবিকভাবে নিচ্ছে? সে একটু ভয় পাচ্ছে যে ম্যাডাম এই কথাগুলো যদি আমার অফিসে জানাজানি হয়ে যায় তাহলে আমার জন্য চাকরি চলে যাবে। তো আমি বললাম যে তোমার চাকরির বেতন কয় টাকা? না 20,000 30,000। আরে তোমাকে আমি পার ডে 20,000 টাকা করে দেবো, তুমি আমাকে সময় দিলে। ক্রেজি হয়ে গেছি, মানে আমার হাজব্যান্ড নাই, চল গেছে, আমার ভালো লাগতেছে না। তাকে আমি এত কিছু বলতেছি যে তুমি দেশে আসো, সে তো একবার হলেও দেশে আসতে পারতো। টাকাটা তো ঠিক আছে 2 মাস 1 মাস এসে থেকে যেতেই পারে ওয়াইফের কাছে, কিন্তু তার আমার প্রতি কোনো গুরুত্ব কেয়ার পাচ্ছি না। সে শুধু টাকাই দিচ্ছে, টাকা দিয়ে তো সুখ হয় না। আমি তো একটা মানুষ, আমারও তো কিছু দরকার আছে, ঘুরতে মন চায়, শপিংয়ে যেতে মন চায়, কিছু খেতে মন চায়, কত কিছু মন চায়। তো সেই জিনিসটা তো আমার হাজব্যান্ড বুঝতেছে না। সে মাস গেলেই লাখ লাখ টাকা পাঠাই দিচ্ছে, শেষ তার দায়িত্ব, কিন্তু এটা তো স্বামীর দায়িত্ব না। পরে আমি তাকে বললাম যে তোমার চাকরি যদি না থাকে কোনো সমস্যা নেই, তোমার মাস গেলে কত খরচ সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তোমার যখন যেটা লাগবে তুমি সবটা আমার কাছে বলবা, আমি তোমাকে দেবো। তা বললো ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম কেন, নাম ধরে বলো। ও ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না, আমার তো ওর প্রতি অনেক কনফিডেন্স হয়ে গেছে, আমার ওকে খুব ভালো লেগে গেছে, ওর সাথে আমার সম্পর্ক করতেই হবে। তো বললো আচ্ছা ঠিক আছে আপু, আপনি এই কথা যদি জানাজানি না হয়। কিন্তু ছেলেটার মনে শয়তানি ছিল যে আমার সাথে সব কিছু করে আমাকে ছেড়ে দিয়ে আমার টাকা পয়সা নিয়ে চলে যাবে। তো আমি সেই জিনিসটা বুঝি নাই, কারণ বিবাহিতা মেয়েদেরকে কেউ ভালোবাসে না, তাদের শরীর ছাড়া কোনো কিছু ভালোবাসবে না। কারণ আমরা বিবাহিতা, হাজারে একটা ছেলে মানুষ বলে যে না আমি বিবাহিতা মেয়েকে বিয়ে করব, কিন্তু দিন শেষে সেই ছেলেটাও অবিবাহিতা মেয়েকে খুঁজবে, অল্প বয়সের মেয়েকে খুঁজবে। আমি আর চেহারা যতই সুন্দর হোক না কেন, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার দুনিয়াতে কোনো দাম থাকে না। আর যদি সে আর কি আরও তার যদি সমস্যা থাকে, ভালো কি মন্দ সব কিছু মিলে, এখন মেয়েরা মনে করে কি আমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমি আরও 2-3টা বিয়ে করতে পারি, কিন্তু মেয়েদের বিয়ে হয়ে গেলে কোনো মূল্য থাকে না, ছেলেরা মূল্য দেয় না। আর যদি নিজের পায়ে দাঁড়ানো থাকে, নিজে ইনকাম সোর্স থাকে, তাহলে কোনো বিষয় না। মানে সব কিছু মিলাই ঝিলাই আমার ছেলেটার উপর অনেক কনফিডেন্স, কিন্তু ছেলেটার মনে তো শয়তানি, আমি তো সেটা বুঝি না। ছেলে আজকে টাকা চাই 20,000, কালকে চাই 50,000, পরশু চাই 1 লাখ, আমি তাকে দিচ্ছি টাকা। আপনার কাছে আসতেছে? হ্যাঁ আসতেছে। এবং আপনার বাসায় আসতেছে? হ্যাঁ আমার বাসায় আসতেছে, আমার বেডরুমে আসতেছে, আসে থাকতেছে, থেকে রাত থাকতেছে পর্যন্ত? না, রাত থাকে না, দিনে আসে 1-2 ঘন্টা থেকে চলে যায়, কারণ রাতে তো আমার শ্বশুর শাশুড়ি থাকে, সারাদিন তো তারা মুরব্বী, তারা অন্য ফ্ল্যাটে থাকে, আমি অন্য ফ্ল্যাটে থাকি, আমার ফ্ল্যাটে তারা আসে না। কিন্তু রাত্রে আমি তাকে ডাকি না, কখন 2 দিন ডাকছিলাম কিন্তু সে আসে নাই রাত্রেবেলা। তো আমি রাত্রের রিস্কটা নিতে চাইনি যে দিনের বেলা একজন মানুষের বাসায় একজন আসতেই পারে, কেউ যদি জিজ্ঞেস করে, তখন যখনই আসতো তখনই তার সাথে পার্সেল থাকতো, কেউ জিজ্ঞেস করলে বলবো যে ডেলিভারি ম্যান আইসে দিতে, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। ওকে। এবং এই যে দিনের বেলা বাসায় আসতেছে, মানে রুমে অন্য ফ্ল্যাটের মানুষজন সন্দেহ করে না, যার যার মতো সে ব্যস্ত। আপনার সোসাইটির ভিতরে কে কার বাসায় আসলো, কে কি করলো, এগুলো দেখে না, এগুলো দেখে গ্রাম ঘাটে, গ্রামে অঞ্চলে, যে তোমার বাসায় কে আসলো, ও মুখের বাসায় ও আইসে তা আইসে, মানে এটাকে ঘুটে অনেক কিছু। কিন্তু আপনার ঢাকা সিটির ভিতরে এগুলো কেউ দেখে না, কার বাসায় কে আসলো, কি করলো, কোথায় গেল না গেল। তখন আমার চিন্তা ভাবনা না, তখন সিসি ক্যামেরা বাইরে লাগানো ভিতরে লাগানো, আমি জানি যে কোনো প্রবলেম হবে না, আমার সেই কনফিডেন্সটা আছে। আর তখন তো ডেলিভারি সে তো জিনিস দিতে আসতো, কেউ জিজ্ঞেস করলে আমি বলবো যে, আর আমার ভিতর থেকে লক করা ছিল, আমি ভিতরে কি করতেছি বাইরের মানুষ তো দেখতেছে না।
দরজা খুলতে নাই 5 মিনিট আমি কিছু একটা বুঝাই দেবো, তারা তো আর দেখবে না এত কিছু ঘাটায় যে কি হয়েছে কি হয় নাই। পরে ওরকম তার বাসায় আসার পরে সে আজকে 20,000 চায়, কালকে 50,000 চায়, 1 লাখ চায়, আমার আইফোন লাগবে। যখনই আমি তাকে দেখা করতে বলি, যখনই আমার কাছে আসতে পারি, তখনই তার কিছু না কিছু চাহিদা। গল্প করা, তার সাথে আমার সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক সবকিছুই হয়ে গেছিল তার সাথে। আপনি ততদিনই শারীরিক সম্পর্ক হ্যাঁ হয়েছে। তাই একটা মানুষের কাছে যদি আসে, আমার হাজবেন্ড নাই দেশে, তখন তো আগুনের কাছে গেলে মম তো এমনিই গলে যাবে, তো স্বাভাবিক। তো সেখানে আমি একটা ছেলের সাথে বসে কন্টিনিউ গল্প করতেছি, তার পিছনে খরচ করতেছি, তার সাথে তো আমার সম্পর্কটা হবেই স্বাভাবিক। এটা তো কোনো কিছু শুধু আমার ক্ষেত্রে না, এটা আর 5টা মেয়ের ক্ষেত্রে হলেও এটাই হবে। যে কারণ একটা ছেলে কেন আমার কাছে আসবে, সে কেন কী করছে, সে আমার কাছে আসতেছে আমার চাহিদা মেটানোর জন্য, আর সে তার চাহিদা টাকা নিয়ে চলে যাচ্ছে। কন্টিনিউ করতে করতে তার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। তখন আস্তে আস্তে টাকা, আমার হাজব্যান্ড 1 লাখ দিলে তার পিছনে আমার 1 লাখ খরচ হয়ে যাচ্ছে। তখন হাজব্যান্ডকে বলতেছি যে টাকা আমার আরও লাগবে। বলতে এত টাকা দিয়ে তুমি কি করো, আমি এইটা সেটা বুঝাই দিই, সে অত কিছু। ওদিকে হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক কেমন তখন? ওরকমই ভালো। মানে হাজবেন্ড জানে সে কিছু বুঝতে পারে না, কিছু বুঝতে পারে। তার সাথে সকাল দুপুর রাত সবসময় কথা বলতেছি, সে যেটা বলতেছে, মোবাইলের ভিতরে কিস করতেছি, ভালোবাসতেছি, যেটা দরকার রান্না করে দেখাচ্ছে, এই দেখো এটা রান্না করতেছি, এই মার্কেটে গেছিলাম। সে তো বিজি সবসময়, এত কিছু নিয়ে আমার চিন্তা করার টাইম নেই আমাকে নিয়ে। তো তখন থেকে আর কি আমাকে নিয়ে সন্দেহ করে না। এরকম চলতে গেলেও অনেক দিন। আমার হাজব্যান্ডের আসার সময় হয়ে গেল, দেশে ফেরার সময় হয়ে গেল। হাজব্যান্ড হঠাৎ করে আসবে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমাকে বলে নাই। না বললে ওই ছেলেটা হঠাৎ করে আমার কাছে এমন একটা অ্যামাউন্ট দাবি করলো, যেটা আমার দেওয়ার বাহিরে। আমার কিছু ভিডিও সে ধারণ করে রাখছিল, তো আমি টের পাইনি। আপনার বাসায়? আমার বাসায় এসে আমার ভিডিও ধারণ করছে, আমি টের পাইনি। ও মাই গড। এই ক্যামেরা দিয়ে, ছোট্ট যে ক্যামেরাগুলো আছে সেটা দিয়ে। তো ওর মাথায় প্ল্যান যে এই ভিডিও দিয়ে আমার থেকে লাখ টাকা হাতায় নেবে, বড় অ্যামাউন্ট, যাতে সে 2-4-5 বছর বসে খাইতে পারলেও তার কোনো সমস্যা হবে না। আমি তো তাকে ভালোবাসছিলাম ছেলেটাকে, যে না, যে মানুষ বাহিরে হাজব্যান্ড থাকতেই পারে, মানুষ রিলেশন করতেই পারে। তো এইটা কিন্তু তার মনে যে এত কিছু আছে আমি তো জানি না। পরে সে দিন দিন আমার প্রতি কীরকম জানি হয়ে যাচ্ছে। ডাক দিলে আসে না, ফোন দিলে পিক করে না, শুধু বলে ফোন দিয়ে বলে যে বর্ষা আমার টাকা লাগবে, বর্ষা আমার টাকা লাগবে, বিকাশ নাম্বার পাঠিয়েছি, বর্ষা 5,000 টাকা পাঠাতো, কী করবা, আচ্ছা একটা দরকার আছে, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। মানে এরকম করতে করতে তার চাহিদা বেড়েই যাচ্ছে। যখন আমি ভাবলাম যে না, বিষয়টা তো অনেক দূর চলে গেছে, আমি আমার হাজব্যান্ডকে এভাবে ঠকাচ্ছি, তার টাকাগুলো এভাবে নষ্ট করতেছি, এটা তো ঠিক না। মানে আমার ভিতরে বিবেক কাজ করলো, এতদিন তো বিবেক কাজ করে নাই। পরে তখন যখন আপনি অন্ধ হয়ে গিয়েছিলেন, আমি ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম। এটা ভালোবাসা বলা যায় বোন? এটা তো মনে হয় শরীরের নেশা। হ্যাঁ, এই নেশাটা প্রত্যেকটা মেয়েরা, যারা হাজব্যান্ডরা বাইরে থাকে, প্রত্যেকটা মেয়েদের থাকে। কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করাটাই সব থেকে বেটার। তো ওখান থেকে আর কি আমি ভাবলাম যে না, ছেলেকে আমি আর 1 টাকাও দেবো না, ওর সাথে আমি সম্পর্ক আর রাখবো না। তখন আমার কাছে টাকা চাইছে ফোন দিয়ে, আমি বলছি কি আজকে থেকে তুমি আমাকে ফোনও দিবা না, তুমি আমার কাছে টাকাও চাবা না। তখন ও বললো কেন, তোর টাকা দিতে বাধ্য। আমি বলছি কেন আমি টাকা দিতে তোকে বাধ্য? কয় তুই তোর মোবাইল অন কর, দেখ কি পাঠাচ্ছি। আমি বলছি তুমি আমার সাথে এভাবে কথা কেন বলতিছো, দেখ না তুই। আমি মোবাইলটা অন করে দেখি কি আমার ভিডিও নেগেটিভ, সব কিছু কী করছি না করছি ওর সাথে সব পাই টু পাই দেখাচ্ছে, প্রথম থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট সব। এই ভিডিও তো আমার মোবাইল থেকে চুরি করে আমার হাজব্যান্ডের নাম্বারও নিয়েছে, মোবাইলে লক তো জানে। কারণ এতটাই ভালোবাসি, আমার কোথায় কি আছে, কোথায় কি করি, কোথায় কি পড়ি, সব কিছু ডিপেন্ডই ওকে আমি বলে দিছি। ওই সুযোগটাই কাজে লাগায়, ওই নাম্বারগুলো ও সংগ্রহ করছে। তুই যদি আমাকে এই অ্যামাউন্টে টাকা না দিস, তাহলে এই ভিডিওটা তোর বরের কাছে চলে যাবে। যখন ছেলেটার এই রূপ দেখতে পাইলেন আপনি, যে আপনি ওকে নিজের কাজে ব্যবহার করতে গিয়ে পুরো উল্টো ট্র্যাপে আটকে গেলেন আপনি, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে কাকে বিশ্বাস করছি, কার জন্য কি করছি। আজকে সে আমার নেগেটিভ ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে যদি তাকে টাকা না দিই। তখন তার কাছে রিকোয়েস্ট করে বললাম যে তোমার কি লাগবে, কত টাকা লাগবে, যে আমার 50 লাখ টাকা লাগবে। ও মাই গড। তখন আমি মানে দাঁড়ানো থেকে বসে পড়ছি যে 1-2 লাখ টাকা না, 50 লাখ টাকা আমি কোথার থেকে দেব, এত টাকা তো আমার কাছে নাই।
তখন আমি তার কাছে রিকোয়েস্ট করে বললাম যে আমার এত টাকা দেওয়া সম্ভব না। কয় তুই যদি টাকা না দিস তোর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, তখন তুই কি করবি? তোর তো মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি কান্না করতেছি, আমি হাতে পায়ে ধরতেছি, রিকোয়েস্ট করতেছি, আমার কথা কোনো গুরুত্বই নাই। তখন সে ভিডিওটা পাঠানোর পরে বলছে তোকে 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে আমার 50 লাখ টাকা দিবি, আর না হলে তোর ভিডিও তোর বরের কাছে চলে যাবে। ও মাই গড। তোর সংসারও হারাইতে হবে, সম্মানও হারাইতে হবে, তোর মরতেও হবে। তুই আমার সাথে সম্পর্ক করতে আসছিলি, তুই জানিস আমি কি, আমি তো মেয়েদের সাথে এগুলো করে বেড়াই। তখন আমি মানে শুধু কান্না করতেছি। আমার এখন মানে মনে হচ্ছে কি যে আমি কি করছি, কার জন্য কি করছি, যাকে এত ভালোবাসছি, আমার হাজব্যান্ডকে, মানে এত ভালো একটা লোক যাকে আমি ঠকাইছি, যার টাকাগুলো ওরে খাওয়াইছি, ওর ফ্যামিলিরে খাওয়াইছি, আমার হাজব্যান্ডকে প্রত্যেক দিন কন্টিনিউ তাকে ঠকাইছি, তার ফলটা আমি আজকে পাইছি। কখনো কাউকে ঠকাইলে সেই জিনিস ভালো হয় না, খারাপ ছাড়া। আর অবিবাহিতা ছেলে কখনো বিবাহিতা মেয়েদেরকে ভালোবাসে না। তখন হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে, আমি আপনি হাজবেন্ডের হোম, তার বাসায় রইছেন, মানে তার টাকা খাচ্ছেন, তার ওইখানে আসেন, আর একটা ছেলের নিজেরটা ফেলতে গিয়ে আপনি উল্টা পড়ে গেলেন। আমি পড়ে গেছি। তখন আমি কি করব? এক হাজব্যান্ড আসার সময় এক টাকা দিতে হবে, দ্বিতীয়ত ভিডিও। তখন হাজব্যান্ডকে বললাম যে আমার কিছু টাকা লাগবে। কয় কত টাকা? আমি বললাম লাগবে অনেক। তা বলে কি করবা? একটু জায়গা কিনবো। কয় তোমার নামে তো আমি জায়গা কিনে দিছি, তুমি আমার না, আমার লাগবে, টাকা দিতে হবে তো হবে, যদি না দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। এখন তার উপর চাপ দিতে হবে, টাকা তো দিতে হবে। কয় কত টাকা? বললাম যে 50,000 টাকা, 50 লাখ টাকা। তো পরে বলতেছে কি 50,000 না 50 লাখ? তা আমি বলছি 50 লাখ। তখন সে মানে আকাশ থেকে ভেঙে পড়ে বলে কি বলো 50 লাখ টাকা? কি করবা তুমি 50 লাখ টাকা? তাই আমি বলছি আমার লাগবে, দিতেই হবে তোমার, কোন কীভাবে দিবা আমি জানি না, দিতে হবে। তো বললো যে আমাকে একটু সময় দাও, আমি দিচ্ছি। আর তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো তুমি কি করছো? ওই টাকাগুলো তো প্রায় আর কিছু টাকা দিল। তখন আমি কি বলবো, টাকাগুলো তো সব ওই ছেলেকে আমি দিয়ে দিছি, আমি তো এখন কিছু বলতে পারতেছি না। তখন আমি বলছি আমি গহনা বানাইছি, আমি বাপের বাড়ি দিছি, গোল্ড কিনছে, গোল্ড কিনছি, আমার ছোট ভাইকে গাড়ি কিনে দিছি, বাবাকে মোটরসাইকেল কিনে দিছি, এটা সেটা বলে বোঝাইছি। তো বলে যে তোমার টাকা, তোমার যেটা ভালো হয়েছে করছো, কিন্তু এতগুলো টাকা কিভাবে দেবো? এতগুলো টাকা তো আমার দেওয়া সম্ভব না। তখন থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছি, আর ও কল দিচ্ছে যে ভিডিও ছাড়লাম। আমার হাজব্যান্ডের ইমো সেভ টেপ করে ভিডিও দিয়ে রাখছে, মানে টিপ দিলেই ভিডিও চলে যাবে যে টাকা তুই দিবি নাকি এই ভিডিওগুলো তোর হাজব্যান্ডের কাছে আমি পাঠাবো। তখন আমি বলতেছি কি দেখো তুমি আমার এত বড় ক্ষতি করে না, আমি সুইসাইড করতেছি। তুই সুইসাইড করলে আমার কিছু করার নাই, আমার টাকাই লাগবে, হয় টাকা দিবি আর নাই এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আমি ছেড়ে দেবো। তখন 50 লাখ টাকা ম্যানেজ হইলো? হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছে কি যে হয়েছে ম্যানেজ, কিন্তু আমাকে পাঠায়নি, ও কিছু একটা সন্দেহ করছে। আচ্ছা, যে হয়তো বা আমি কিছু একটা ভুল করছি বা কোনো কিছুতে ফেসে গেছি বা আসক্ত হয়েছি। তখন হয় হঠাৎ করে চলে আসছে দেশে। আচ্ছা, দেশে চলে আসছে, এসে নক করতেছে, আমি দরজা খুলে দেখি কি ও, মানে আবেগে আমি কান্না করে দিছি। ও রুমে ঢুকছে, ও আমাকে জড়ায় ধরে কান্না করতেছে, আমি ওকে জড়ায় ধরে কান্না করে দিছি। তুমি? কয় হ্যাঁ তোমাকে খুব মিস করতেছিলাম তাই চলে আসছি। রুমে ঢোকার পরে আমি পাও জড়ায় ধরছি, ধরে বলছি কি যে আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কথাগুলো শুনবা আগে। তা বলছি কি হয়েছে বলো তো? আমি সে বলো যে তুমি আমাকে মাফ করে দিবা। কয় আচ্ছা আগে কথাগুলো বলো কি হয়েছে। পাও জড়ায় ধরে বলতেছি আমি না এই ভুল করছি, একটা ছেলের সাথে এরকম সম্পর্ক করছিলাম, ছেলেকে টাকা পয়সা দিছি, ছেলে আমার নেগেটিভ ভিডিওগুলো সব ভাইরাল করে দেবে, এই কারণে আমাকে ব্ল্যাকমেল করতেছে। কারণ তুমি তো দেশে আসো না, আমাকে সময় দাও না, আমার কাছে থাকো না, তাহলে আমারও তো কিছু দরকার হয়, আমার তো চাহিদা বলে কিছু আছে, আমি তো একটা মানুষ, আমি তো পাথর না। তো সে বলল কি যে আমি যে এত কষ্ট করতেছি তার কি মূল্য দিলে তুমি? রাত নাই দিন নাই, প্রবাসের জীবন তুমি বোঝো কত কষ্ট। একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায়, আর একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায় না, রাতকে দিন দিনকে রাত করে আমি তোমার রক্ত পানি করে তোমার টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তুমি আর এক ছেলের সাথে ফুর্তি করছো, তোমাকে নিয়ে কি সংসার করা যাবে? তুমি তো সংসার করা মেয়ে না। তখন আমি তার পাও জড়ায় ধরে ছিলাম তো রাজরানী, আজকে হয়ে গেছি আমি ফকির, আমার নিজের দোষে। তো এত কিছু ঘটনা শুনে আমার হাজব্যান্ড সেন্সলেস হয়ে গেছে। তখন তাকে ধরে মেডিকেলে নিয়ে গেছি, সুস্থ হয়েছে, হওয়ার পর আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ওই দিন মানে তার 2 দিন পরে সুস্থ হওয়ার পরে ডিভোর্স দিয়ে দিছে।
তখন কাগজটা হাতে দেখে আমার মানে আমি আর আমার ভিতরে নাই। তখন কি বলবো, ওই মুখ নিয়ে আমি যে পাপ করছি, আমি যে অন্যায় করছি, আমার তো সংসার করার মতো মুখ নাই। তখন কাগজটা নিয়ে যখন মা বাবার কাছে গেছি, মা বাবা আমাকে ধিক্কার জানাইছে যে তুই তো মানুষ না, তুই তো মানে এত সুন্দর স্বামী, এত সুন্দর সংসার পেয়ে তুই করতে পারিস নাই, তুই তো মানুষ না, তোর তো জন্ম দিয়ে ভুল করছি। আপনার হাজবেন্ড তো একদিনের জন্য আপনাকে অবিশ্বাস করে নাই, 2 টাকা কম দেয় নাই, একবেলা খাবারে কম রাখে নাই, তারপরেও তো আপনি ঠিকই তারে পিঠ দেখাইলেন। আমি ভুল করছি, লোভে পড়ছিলাম। লোভে পড়ে শান্তি চাইতে যায়, মানে এমন শান্তি পাইছি, সংসারও হারাইছি, মা বাবাও হারাইছি, সম্মানও হারাইছি, সব কিছুই হারাইছি। মা বাবা রাখলো না, ঘাট দাঁড় করা দিয়ে বের করে দিয়েছে রুম থেকে। তখন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করে মেসে উঠছি। মেসে উঠে ওখান থেকে গার্মেন্টসে চাকরি নিছি। তো ওখান থেকে আর কি গার্মেন্টসে চাকরি করতেছি। আর ওই ছেলেটা ডেলিভারি বয়টা? আর ডেলিভারি বয়টা হলো আমাকে ফোন দিয়েছে একটা আননোন নাম্বার থেকে, দেওয়ার পরে বলছে তুমি কি বর্ষা? আমি বলছি হ্যাঁ। বলছে তো আমার ফোনটা না চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, হয়তো বা ভিডিওগুলো যদি ভাইরাল হয় বা পাবলিক হয় সেটা আমি করব না, এইটা হলো তোমার হলো অন্য কেউ করে দেবে। আর আমি নেশাগ্রস্ত থেকে মানে মানে আমার ভিতরে আমি ছিলাম না, আমি পুরো নষ্ট হয়ে গেছিলাম, যার কারণে তোমার সাথে আমি এগুলো করছি। আমি ভুল করছি, আমারে মাফ করে দাও। তখন আমি তাকে বলছি যে তুমি আজকে মাপ চাচ্ছ, আমার তো সব শেষ হয়ে গেছে, এখন মাপ চাইতে কোনো লাভ নাই, আমার সংসারও নাই, আমার মা বাবাও নাই, আমার ফ্যামিলিও নাই। আজকে আমি কোথার থেকে কোথায় চলে আসছি শুধু লোভের কারণে, একটু শান্তির জন্য। ও মাই গড। বোন, আপনি যে সাহস করে কথা বলতে আসছেন আমাদের মধ্যে, আমরা ধন্যবাদ জানাই আপনাকে, কিন্তু আপনার মনে হয় না কখনো যে আপনি খুব অন্যায় করছেন, একটা লোককে ঠকাইছেন, পরিবার ভাঙছেন? নিজের কাছে তো নিজে অনেক বড় পাপী হয়ে গেছি, অন্যায় তো করছি। যে আমার হাজব্যান্ড আমার জন্য এত কষ্ট করছে, তার ঘাম রক্ত পানি করে আমার জন্য এত কিছু করছে, আর আমি ক্ষণিকের শান্তির জন্য, ক্ষণিকের মজার জন্য তার সাথে আমি এত বড় বেইমানি করছি। তো এতটুকু না, কিন্তু আমার হাজব্যান্ডও তো কিছু করতে পারতো, কিন্তু সে কিন্তু কিছু করে না, সে কিন্তু লয়ালি ছিল, কিন্তু আমি তার লয়ালিটিতে ধরে রাখতে পারি না। আমার নিজের লয়ালিটি আমি নিজে নষ্ট করছি। আমি তো খারাপ, আমি তো ভালো না, আমি তো অন্যায় করছি। তার ব্যবসা বাণিজ্য দেখা, সংসার দেখা, সব কিছু দেখতে দেখতে বউরে কম সময় দিছে, আর সেই সময়টুকুতে আপনি বেরোয় চলে গেলেন। বাইরে সময় দিছি। বোন, আপনি যদি ভিডিওতে বলতে চান যারা দেখতেছে সেই সব বোনদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে কিছু? আসলে এই ভিডিওটা যারা দেখতেছে ভাই এবং বোন, আমাকে কেউ ভুল বুঝেন না, কারণ এটা শিক্ষণীয় একটা ভিডিও। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, হাত জোর করে বলতেছি যে যাদের স্বামী প্রবাসে থাকে, অন্তত আপনারা এই পরকীয়াতে যুক্ত হয়েন না, এই কাজটা করেন না। অন্তত আজকে না আসুক কালকে আসবে, কালকে না আসুক পরশু আসবে, আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ বলছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। নিজের চাহিদার জন্য, নিজের শরীরের জন্য এই সম্মানটা, এই দেহটা বিলিয়ে দিয়েন না, কারণ সে আপনাকে ভালোবাসে না, সে খাদ্য ক্ষণিকের জন্য, চাহিদার জন্য আপনার লাইফে আসছে, আপনাকে ধ্বংস করতে, আপনাকে ভালোবাসতে আসে নাই। তাই আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, কেউ আমার মতো ভুল করেন না, আমার মতো অন্যায় করেন না। যারা দেখছেন তাদের সবার জন্য বলতে চাই, নিজের সংসারটা ঠিক রাখেন, বিজনেস, জব, হোম, ইনভেস্টমেন্ট, যা ইচ্ছে যেমন করে ইচ্ছে আপনি নিজের মতো করে সাজান। কিন্তু ভাই, যদি একবার ঘরটা ভাঙা যায়, বিশ্বাসটা ভাঙা যায়, কোনো কিছু দিয়েই আর পারবেন না, কোনো কিছু দিয়েই আর শুধরাইতে পারবেন না, ঠিক রাখতে পারবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমরা চেষ্টা করছি শিক্ষণীয় কিছু ইতিবাচকতা ছড়াতে, সাথে থাকবেন।